তো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আর একবার স্বাগত জানাই। তো স্টুডেন্ট, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। তো সেই কার্বোক্যাটায়ন জিনিসটা কি, তার স্টেবিলিটি কী উপরের উপর ডিপেন্ড করে, তো সেটা। তো এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি নিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোশ্চেন এসে থাকে। তো সেগুলো খুব ইজিলি কীভাবে আমরা সলভ করব সেটা নিয়ে আজকের আমার ভিডিও। তো এই কার্বোক্যাটায়নকে আমরা আরেকটা ভাবেও বলতে পারি, কি বলতে পারি, কার্বোনিয়াম আয়নও বলতে পারি, কী বলতে পারি, কার্বোনিয়াম আয়নও বলতে পারি। তো আমরা আজকে এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব, দেখো, তো এই কার্বোক্যাটায়নের কী নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমেই ডিসকাশন করব কার্বোক্যাটায়নের ইন্ট্রোডাকশন নিয়ে, তারপর ফরমেশন অফ কার্বোক্যাটায়ন নিয়ে, তারপরে কি ক্যারেক্টারিস্টিক অফ কার্বোক্যাটায়ন নিয়ে, তারপর হচ্ছে কি রিলেটিভ স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন নিয়ে আমরা আলোচনা করব। তো এই আলোচনা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট বিষয়ে বলে দিতে চাই। তো যারা আমার চ্যানেলে এই প্রথমবার, যাদেরকে এরকম ভিডিও ইন্টারেস্ট লাগে, তো অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো এরপরে আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। তো কার্বোক্যাটায়ন জিনিসটা কি, দেখো, কার্বোক্যাটায়ন ভাঙার চেষ্টা করি তো ভালোভাবে নোটিস করো, এখানে কি কি আছে, কার্বো আছে আর ক্যাটায়ন আছে। তো এই কার্বো কথার অর্থ কি? তো কার্বো কথার অর্থ হচ্ছে গিয়ে কার্বন, কার্বো কথার অর্থ হচ্ছে গিয়ে কার্বন। আর ক্যাটায়ন কথার অর্থ কি? ক্যাটায়ন কথার অর্থ হলো গিয়ে ধনাত্মক চার্জ, ধনাত্মক কি, আয়ন, মানে কি, পজিটিভ আয়ন বা প্লাস চার্জ। তো এখান থেকে দেখো আমরা এই কার্বোক্যাটায়নের কী নিতে পারবো, ডেফিনেশন নিয়ে নিতে পারবো। কীরকম, ধরো, এর যদি আমরা ডেফিনেশন বলার চেষ্টা করি তাহলে আমরা কী বলবো, এমন কোনো কার্বন অ্যাটম যার সাথে ধনাত্মক আয়ন বা পজিটিভ চার্জ থাকবে তাকে আমরা কি বলবো, কার্বোক্যাটায়ন বলবো। এটা ছিল ফার্স্ট একটা টপিক। তো এরপরে আমরা কি বলতে পারি, তো সেকেন্ড টপিকটা আমরা কি বললাম, কার্বোক্যাটায়ন হওয়ার জন্য এরা কী রকমের হয়, আয়নিক নেচারের হয়, মানে আয়নিক প্রকৃতির হয়। এবং এদের যে এর জন্য আয়নিক প্রকৃতি হওয়ার জন্য এদের কি হয়, এরা মোর রিয়েক্টিভ হয় এবং এদের জীবনকাল কি হয়, খুবই সংক্ষিপ্ত হয়। তো এই কার্বোক্যাটায়নকে আমরা কীরকমভাবে লিখতে পারি, দেখো, যদি আমি বলি যে CH3 মানে কি, মিথাইল। তো এই মিথাইলের মাথায় যখন আমরা একটা পজিটিভ চার্জ লিখে দিব তাহলে একে আমরা কি বলতে পারি, মিথাইল কার্বোক্যাটায়ন। কি বলবো, মিথাইল কার্বোক্যাটায়ন। তো মিথাইলের মাথায় যখন আমরা প্লাস চার্জ নিয়ে নিলাম তখন আমরা কি বলবো, মিথাইল কার্বোক্যাটায়ন। তো এইভাবে যদি আমরা CH3 CH2 এর মাথায় যদি একটা পজিটিভ চার্জ নিয়ে নিই তাহলে একে আমরা কি বলবো, একে আমরা বলবো ইথাইল কার্বোক্যাটায়ন। কি বলবো, ইথাইল কার্বোক্যাটায়ন। তো এইভাবে যদি আমরা বলি, তো এর আগে তোমাকে কি জানতে হবে যে এই যে আমরা নামগুলো বলছি, এই নামগুলো কোথা থেকে আসছে। তো এর জন্য তোমাকে পড়তে হবে কি, IUPAC নামকরণ। তো এই IUPAC নামকরণের জন্য আমি একটা স্পেশাল ভিডিও বানিয়েছি, খুব ইজিলি আমরা IUPAC নামকরণ করতে পারবো। সেই ভিডিওটা তো অবশ্যই তোমরা গিয়ে দেখে নেবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক আর আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। তো এরপরে দেখো আমি যদি আরও নাম বলি, কীরকম, ধরো আমরা আরও কার্বোক্যাটায়ন যদি লেখার চেষ্টা করি, CH3 তো এর মাথায় যদি একটা পজিটিভ চার্জ দিয়ে দিই তো এটাকে আমরা কি বলবো, আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। কি বলবো, আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। তো এই নামকরণগুলো সব কোথা থেকে আসছে, IUPAC থেকে আসছে। তো এরপরে যদি আমরা রিং সিস্টেম একটা নিয়ে নিই, তো দেখো আমরা যদি একটা বেনজিন রিং নিই তার মধ্যে যদি আমরা একটা কার্বোক্যাটায়ন CH3 আর যদি একটা প্লাস চার্জ নিয়ে নিই তো এটা কি হবে, এটা হলো বেনজাইল কার্বোক্যাটায়ন। কি বললাম, এটার নাম কি, বেনজাইল কার্বোক্যাটায়ন। তো এরপরে যদি আমরা আরেকটা নিয়ে নিই, সাপোজ ধরো একটা নিলাম আমরা এরকম টাইপের, এখানে CH2 তার মাথায় পজিটিভ চার্জ, তো এটা কি হবে, সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন। তো অবশ্যই যারা IUPAC নামকরণ এখনও করনি তো অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নেবে। তো এরপরে যদি আমরা বলি, তো তাহলে এটা ছিল কার্বোক্যাটায়ন, আমরা কিভাবে কার্বোক্যাটায়ন লিখতে পারি তো সেটা নিয়ে আমরা ডিসকাশন করলাম। তো এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা কি, সেটা হচ্ছে ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। তো ফরমেশন অফ কার্বোক্যাটায়ন,
তো কার্বোক্যাটায়নের ফরমেশন কী রকমের হয়, তো আমি এটার জন্য একটা টপিক আমি বলতেই পারি যে প্রথমেই যে কি, যে কোভ্যালেন্ট বন্ড এর হেটারোলাইটিক ক্লিভেজ এর থেকে হয়। তাহলে এই যে এখানে আমি একটা ট্রাম বললাম যে হেটারোলাইটিক ক্লিভেজ, তো এই হেটারোলাইটিক ক্লিভেজ জিনিসটা কি সেটা প্রথমে জানতে হবে। আর একটা ট্রাম বললাম কি কোভ্যালেন্ট বন্ড, তো এই কোভ্যালেন্ট বন্ড জিনিসটা কি তোমাকে জানতে হবে। তো এই কোভ্যালেন্ট বন্ড কথাটার অর্থ কি, তো এই কোভ্যালেন্ট বন্ড কথাটার অর্থ কি সেটা তোমাকে প্রথমে জানতে হবে, আর হেটারোলাইটিক ক্লিভেজ জিনিসটা কি সেটা তোমাকে আগে জানতে হবে। তো এই জন্য আমি কি বলবো, তোমাদেরকে সাজেস্ট করব কি কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও বানিয়েছি, সেটাও তোমরা গিয়ে নোটিস করে নাও। আর হেটারোলাইটিক ক্লিভেজ জিনিসটা কি আমি এখনই ডিসকাশন করছি। তো হেটারোলাইটিক ক্লিভেজ জিনিসটা কি দেখো, আমি ডিসকাশন করার চেষ্টা করছি কোনো কার্বন অ্যাটমের সাথে যখন তার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে যুক্ত থাকবে। যদি কোনো কার্বন অ্যাটম কি করবে, কার্বন অ্যাটম তার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, কি বললাম, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যদি যুক্ত থাকে, এরপরে কি হয়, যখন যুক্ত থাকে তখন কি হয়, তা ওই যে বন্ডটা সৃষ্টি করে সেই বন্ডের যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন কি হয়, মোর ইলেকট্রোনেগেটিভের দিকে চলে যায়। এর ফলে কি হয়, কার্বনের উপরে কি আসে, পজিটিভ চার্জ চলে আসে। তো কার্বনের উপরে কি চার্জ চলে আসে, পজিটিভ চার্জ চলে আসে। তো একেই বলা হচ্ছে হেটারোলাইটিক ক্লিভেজ। আরেকবার বলার চেষ্টা করি কি বলছি দেখো, কার্বন অ্যাটম যখন একটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যুক্ত থাকছে, তার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ডটা গঠিত ছিল, সেই কোভ্যালেন্ট বন্ডের যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন কি করবে, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে চলে যাবে। তো এর ফলে যে ক্লিভেজের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো, হেটারোলাইটিক ক্লিভেজ বলবো। তাহলে দেখো এই হেটারোলাইটিক ক্লিভেজ জিনিসটা কি দেখো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই হেটারোলাইটিক ক্লিভেজ জিনিসটা বোঝার জন্য দেখো আমি একটা কি করছি, এখানে একটা কার্বন নিচ্ছি, এর সঙ্গে একটা এইচ, আর একটা সিএল। তো এখানে কার্বন কার সঙ্গে যুক্ত আছে, দেখো সিএল এর সঙ্গে যুক্ত আছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি নিশ্চয়ই সিএল এর থেকে বেশি নয়, তাহলে কার বেশি, সিএল এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো এর ফলে যে বন্ডটা গঠিত হয়েছে, এই বন্ডে কি আছে, দুটো ইলেকট্রন আছে। একটা বন্ড গঠিত হয় কটা ইলেকট্রন দিয়ে, দুটো ইলেকট্রন দিয়ে। তো এর ফলে কি হবে, এই হেটারোলাইটিক ক্লিভেজের ফলে যখন ঘটবে, তো তখন কি ঘটনাটা ঘটবে দেখো, তো এই যে ইলেকট্রন দুটো কোথায় চলে যাবে, সিএলে চলে যাবে। তো এর ফলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সি, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, তার সঙ্গে কি হবে দিয়ে লিখতে পারো কি সিএল মাইনাস। তো এটা কি করলো, মাইনাস হয়ে গেল, কারণ কি এই ইলেকট্রন গ্রহণ করলো। এর ফলে কি হলো, এই সি এর মাথায় একটা প্লাস চলে এলো, কেন, কারণ হচ্ছে এই ইলেকট্রন দান করলো। তো এর ফলে যে এই যে সি এর মাথায় যে প্লাস চার্জ, এর ফলে কি হলো, এই যে সি এর মাথায় যে প্লাস চার্জ এলো, এটাকে আমরা কি বলবো, কার্বোক্যাটায়ন বলবো। তো এইভাবে কি হয়, হেটারোলাইটিক ক্লিভেজের ফলে কি হয়, কার্বোক্যাটায়নের ফর্মেশন হয় বা কার্বোক্যাটায়নের গঠিত হয়। আর তাহলে এই যে আমি এখানে লিখলাম যেটা কোনটা, এই যে CHCl, এই যে এর নাম কি, তাহলে এর নাম হলো মিথাইল ক্লোরাইড। এর নাম কি, মিথাইল ক্লোরাইড। তো এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। তো এগুলা সব IUPAC নামকরণ থেকে তোমরা ইজিলি করতে পারবে। তো অবশ্যই যারা দেখোনি ভিডিওটা দেখে নেবে। তো এর ফলে যদি আমি আরেকটা তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখো তো এরপরে যদি আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তো ভালোভাবে তোমরা নোটিস করলে বুঝতে পারবে। তো এখানে আমি একটা নিচ্ছি CH3, CH2 আর কি নিচ্ছি OH। তো এর নাম কি, এর নাম হলো ইথাইল অ্যালকোহল। এর নাম কি বললাম আমি, তাহলে ইথাইল অ্যালকোহল। তো এই ইথাইল অ্যালকোহলে তুমি ভালোভাবে নোটিস করো, এই কার্বনটা অক্সিজেনের সঙ্গে কি একটা কোভ্যালেন্ট বন্ডে আছে। আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, কার্বনের তুলনায় অনেক বেশি হয়।
তো এর ফলে এদের মধ্যে যখন হেটারোলাইটিক ক্লেভেজ ঘটবে তখন কী ঘটনাটা ঘটবে দেখো, ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে। CH3 CH2 এটা যেমন ছিল থাকবে, আর OH কী হবে, বেরিয়ে যাবে। তাহলে OH বেরিয়ে যাচ্ছে, কী নিয়ে বেরোচ্ছে OH-টা, OH বেরোচ্ছে, ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে OH কী নিয়ে বেরোচ্ছে, দুটো ইলেকট্রন নিয়ে বেরোচ্ছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করছে মানে তার মাথায় কী চার্জ, মাইনাস চার্জ। আর CH2 কী করছে, ইলেকট্রন দান করছে, তার মানে এর মাথায় কী চার্জ, পজিটিভ চার্জ। তো এইভাবে কি হবে, হেটারোলাইটিক ক্লিভেজের ফলে কি হয়, কার্বোক্যাটায়নের ফর্মেশন হয়। তো এটা ছিল কি, কার্বোক্যাটায়নের ফর্মেশন। তো এরপরে যদি আমি বলি ফিচার অফ কার্বোক্যাটায়ন কি হবে, দেখো ফিচার অফ কার্বোক্যাটায়ন, ফিচার অফ কার্বোক্যাটায়ন। তো এই ফিচার অফ কার্বোক্যাটায়ন জিনিসটা কি দেখো, তো 1 নম্বর যদি কথা বলি তাহলে কি হবে, কার্বোক্যাটায়ন কি হয়, আয়ন হয়। তো কার্বোক্যাটায়ন কি হয়, প্রথম কথা হচ্ছে কার্বোক্যাটায়ন একটা আয়ন হয়। কার্বোক্যাটায়ন একটা কি, একটি আয়ন, যার মাথায় কি চার্জ থাকে, একটা পজিটিভ চার্জ থাকে। যার মাথায় কি থাকে, একটা পজিটিভ চার্জ থাকে, মানে ধনাত্মক আয়ন থাকবে। আর এটা কি হবে, হাইলি আনস্টেবল হবে। কি হবে, হাইলি আনস্টেবল হবে। কি হবে, হাইলি আনস্টেবল হবে। তাহলে কি বললাম আমি, প্রথম কথাটা কি বললাম, কার্বোক্যাটায়ন একটি আয়ন যার মাথায় একটা পজিটিভ চার্জ থাকবে, আর হচ্ছে কি এটা হাইলি আনস্টেবল হবে। আর 2 নাম্বার কি বলতে পারো, তো 2 নাম্বার বলবে কার্বোক্যাটায়ন যতগুলি কার্বন থাকে, কার্বোক্যাটায়নে যতগুলি কার্বন থাকে কি হয়, কার্বোক্যাটায়নে যতগুলি কার্বন থাকে সেগুলি কি হয়, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়। সবগুলি কি হয়, সেগুলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়। ইলেকট্রন কি হয়, ডেফিসিয়েন্ট হয়। এদের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে, এদের সর্ববহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকে। কেন 6টা ইলেকট্রন থাকে এদের সর্ববহিস্থ কক্ষে, কারণ এরা যখন হেটারোলাইটিক ক্লিভেজ করে তখন কি হয়, এদের যে সর্ববহিস্থ কক্ষে থেকে 2টা ইলেকট্রন কি হয়, অপর একটি অ্যাটমের কাছে চলে যায়। এর ফলে কি হয়, এদের কাছে 2টা ইলেকট্রন শর্টেজ থাকে। এর ফলে এদের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন থাকে। 3 নাম্বার তুমি কি বলতে পারো, 3 নাম্বার বলতে পারো এদেরও ইলেকট্রনের দরকার হয়। এদেরও কি দরকার হয়, ইলেকট্রন দরকার হয়। কেন দরকার হয়, অক্টেট কমপ্লিট করার জন্য। কি কমপ্লিট করার জন্য, অক্টেট কমপ্লিট করার জন্য। এদের অক্টেট কমপ্লিট করার জন্য এদেরও ইলেকট্রন দরকার হয়। তো এদের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে, 6টা থাকে। আর 2টা দিলে কি হবে, এরা অষ্টক পূর্তি হবে, তার জন্য এরাও কি হয়, ইলেকট্রন এদেরও দরকার হয়। কখন, যখন ওরা অষ্টক পূর্তি করার জন্য এদের কি হয়, ইলেকট্রনের প্রয়োজন হয়। তো এই জন্য এরা কি হয়, ভেরি রিয়েক্টিভ হয়। এদেরও ইলেকট্রনের প্রয়োজন হয়, কারণ এরা অক্টেট কমপ্লিট করার জন্য। আর এরা কী ধরনের হয়, তাই এরা ভেরি রিয়েক্টিভ হয়। তো এরপরে 4 নাম্বার তোমরা কি বলতে পারো, এদের হাইব্রিডাইজেশন কীরকম হয়, এদের হাইব্রিডাইজেশন অফ কার্বোক্যাটায়ন। তো হাইব্রিডাইজেশন অফ কার্বোক্যাটায়ন হয় sp2। এদের কার্বোক্যাটায়নের যে হাইব্রিডাইজেশন সেটা কীরকম হয়, sp2 হয়। তো একটু পরে আমি sp2 কেন হয় সেটা আমি একটু পরে ডিসকাশন করছি ভালোভাবে। তো এর ফলে 5 নাম্বার আমরা কি বলতে পারি, তো sp2 হওয়ার জন্য এদের শেপ কীরকমের হয়, এদের শেপ হয় ট্রায়াঙ্গুলার প্লেনার হয়। কি হয়, ট্রায়াঙ্গুলার প্লেনার হয়। এরা কী ধরনের হয়, প্লেনার হয়। তো এর ফলে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে এরা কেন sp2 হয়, sp2 প্রকৃতির কেন হয়। তো এখানে কার্বোক্যাটায়ন আমরা যখন বলছি তাহলে কি হচ্ছে দেখো, সি এর সঙ্গে একটা বন্ডে এইচ, এখানে একটা বন্ডে এইচ, আর এখানে একটা বন্ডে এইচ থাকে। তো এখানে যখন এই তাহলে কটা কার্বন হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, একটা সিঙ্গেল বন্ড মানে 2টো কার্বন। তো এর ফলে কি হয়, এদের কাছে কি থাকে, একটা ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে। কি থাকে, ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে। কেন ভ্যাকেন্ট পি অরবিটাল থাকবে,
এটা কি ভ্যাকেন্ট পি অরবিটাল। তো এদের কাছে ভ্যাকেন্ট পি অরবিটাল কেন থাকে? এরা যখন ক্লিভেজ করছে কি করছে, এদের দুটো ইলেকট্রন কি করছে, অন্য একটা অ্যাটমকে দিয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, এদের পি অরবিটালে একটা কক্ষ কি হচ্ছে, ভ্যাকেন্ট থেকে যাচ্ছে। তার জন্য এদের একটা কি থাকে, ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে। তো এটাকে যদি আমি লেখার চেষ্টা করি কি হবে, এটাকে CH3 মাথায় হচ্ছে পজিটিভ চার্জ। তো এর ফলে কি হয় দেখো, এদের কি হয়, এরা sp2 প্রকৃতির হয়। এদের যে হাইব্রিডাইজেশন সেটা কি হয়, sp2 প্রকৃতির হয়। তো এর ফলে এই যে হাইব্রিডাইজেশন জিনিসটা কি, তোমরা যারা যারা জানো নি তারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমি হাইব্রিডাইজেশন নিয়েও ভালো ভিডিও বানিয়েছি, তো দেখে নেবে। তো এটা ছিল কি কার্বোক্যাটায়নের কেন sp2 প্রকৃতির হয় এবং প্লেনার কেন হয়। কেন প্লেনার হয়, কারণ এদের যে H অ্যাটমগুলো আছে, তো এই H অ্যাটমগুলো কি হয়, একটা প্লেনের ওপর থাকে। একটা প্লেনের ওপরে থাকে বলে এদের কি হয়, এদের যে মলিকিউলসটা হয় সেটা কি হয়, প্লেনার হয়। তো এর ফলে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব যে এটা এর স্টেবিলিটি কার কার উপর ডিপেন্ড করে। তো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কার কার উপর ডিপেন্ড করে। তো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি প্রথমে আমি বললাম কি, এক নাম্বার যে ইন্ডাকটিভ এফেক্টের উপরে ডিপেন্ড করে, ইন্ডাকটিভ এফেক্ট। দু নাম্বার হচ্ছে হাইপার কনজুগেশন এফেক্ট। এরা সব জিওসির পার্ট। যারা যারা এখনো জিওসি কমপ্লিট করেনি তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, জিওসি পার্টটা কমপ্লিট করে নেবে। আর 3 নাম্বার হচ্ছে রেজোনেন্স এফেক্ট। তো এই রেজোনেন্স এফেক্টকে আমরা কি বলতে পারি, মেসোমারিক এফেক্টও বলতে পারি। তো এই যে তিনটার উপর কি করে ডিপেন্ড করে কি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। তো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি কার কার উপর যদি ডিপেন্ড করে, এরকম কোনো কোশ্চেন আসে তাহলে কি হবে, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ডিপেন্ড করে ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, রেজোনেন্স বা মেসোমারিক এফেক্টের উপরে কি করে, ডিপেন্ড করে। তো এরপরে যদি আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে সিম্পলি বোঝাবার চেষ্টা করি, তো দেখো আমি কি করছি, দেখো একটা সি, একটা আর, একটা আর আর কি করলাম, এখানে পজিটিভ চার্জ। আমি আগে এঁকে নিই তারপর বলছি। এখানে একটা H, এখানে একটা আর, এখানে একটা আর, এখানে পজিটিভ চার্জ। এবারে কি করলাম, একটা সি, এখানে H, এখানে আর, এখানে H, এখানে পজিটিভ চার্জ। আরেকটা কি করলাম, এখানে সি, এখানে H, এখানে H, এখানে H, এখানে পজিটিভ চার্জ। তো এই যে আমরা এখানে নিলাম, তো এগুলোর নাম কি, প্রথমটার নাম হচ্ছে টারসিয়ারি কার্বোক্যাটায়ন, এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, এটা কি, এটা হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়ন, আর হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। তো এই যেগুলো নিলাম, তো এখানে আমি কি বলছি, যে এই যে টারসিয়ারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সবথেকে বেশি হয়, তারপরে কি হয় সেকেন্ডারি, তারপরে কি হয় প্রাইমারি, তারপরে হয় মিথাইল, মানে মিথাইলের সবথেকে কম হয়। তো টারসিয়ারির কেন সবথেকে বেশি আর মিথাইলের কেন সবথেকে কম, সেটা কেন হয় সেটাই হচ্ছে জানার বিষয়। এটা জানতে হলে তোমাদেরকে কী জানতে হবে, প্রথমে ইন্ডাকটিভ এফেক্ট সম্পর্কে জানতে হবে। তো ইন্ডাকটিভ এফেক্ট জিনিসটা কি সেটা তো এখানে আর ডিসকাশন করা সম্ভব নয়, বাট আমি ডিসকাশন করেছি, তোমাদের ইন্টারেস্ট থাকলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে। তো এই ইন্ডাকটিভ এফেক্ট যখন আমরা ডিসকাশন করব, এখানে সবাইকে একটা জিনিস জানা উচিত যে কার্বোক্যাটায়নের সাথে যখন পজিটিভ চার্জ আছে, তো কার্বোক্যাটায়নের সঙ্গে যখন পজিটিভ চার্জ আছে, তোমাকে জানতে হবে যে চার্জের সাথে স্টেবিলিটি একে অপরের অপোজিট। যদি চার্জের সাথে কি হয়, স্টেবিলিটি যে হয় সেটা কি অপোজিট হয়। যদি চার্জ বাড়ে তাহলে স্টেবিলিটি কি হবে, কমবে, আর যদি চার্জ কমে তাহলে কি হবে, স্টেবিলিটি বাড়বে। তো এটা ছিল একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এর ফলে আমি ধরো এখানে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে যে আর, যে এই যে আর আছে, ধরো সি, আর 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 আর, এর মাথায় কী ছিল, পজিটিভ চার্জ। তো এখানে যে আর আছে, এই আরটা কি একটা অ্যালকাইল গ্রুপ, কি গ্রুপ, অ্যালকাইল গ্রুপ। তো অ্যালকাইল গ্রুপ কী রকমের হয়, ইলেকট্রন ডোনেটিং হয়, ইলেকট্রন ডোনেট করে। তো এ যখন ইলেকট্রন ডোনেট করবে, ইলেকট্রন কাকে ডোনেট করবে, কার্বনকে ডোনেট করবে। তো যখন কার্বনকে ইলেকট্রন ডোনেট করবে তখন কি হবে, এখানে পজিটিভ যে চার্জটা সেটা কি হবে, কমতে থাকবে। তো এর ফলে কি হবে, এই যে কার্বোক্যাটায়নটা সেটা কি হবে, স্টেবল হবে। কিন্তু এখানে তিনটা অ্যালকাইল গ্রুপ থেকে কি আসছিল,
ইলেকট্রন আসছিল, বাট এখানে কটা থেকে আসছে? দুটো থেকে। এখানে কটা থেকে আসছে? একটা থেকে। এখানে কটা থেকে আসছে? একটা থেকেও নয়। তার জন্য এর স্টেবিলিটি কী হবে? সবার থেকে বেশি হবে, আর স্টেবিলিটি সবার থেকে কম হবে। তো এত দূর অবধি সবাই বুঝতে পারলে? এটা ছিল ইন্ডাকটিভ এফেক্ট সম্পর্কে একটা ছোট্ট ধারণা। তো এর পরের দিন আমরা ডিসকাশন করব বিস্তারে ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন আর রেজোনেন্স এফেক্ট নিয়ে কি বিষয়ের উপর কার্বোক্যাটায়ন এর স্টেবিলিটি ডিপেন্ড করে। তো আজকের ভিডিও এত দূর পর্যন্তই। যারা ভিডিওটা ভালো লাগলো তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি সকলে ভালো থাকবে। বাই।